আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দেশের যে চলমান রাজনৈতিক অবস্থার দৃষ্টে মনে হচ্ছে এই অচল অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। এর কারণ হলো, যারা রাজনৈতিক পক্ষ সম রয়েছেন তাদের কারোর মধ্যেই যে মোড অফ নেগোসিয়েশন বলা হয় যেটিকে, সেই সমঝোতার যে তাদের যে দৃষ্টিভঙ্গি, এটি তাদের মধ্যে নেই। ২ নম্বর হলো যে তারা যার অবস্থানে বা এক্সট্রিম রেজিস্ট্যান্স এই পর্যায়ে তারা আছেন। যে কটা শক্তি আছেন তারা কেউ ভয় পাচ্ছেন না প্রতিপক্ষকে। প্রতিপক্ষকে দমন করার জন্য হুমকি ধামকি, মব সন্ত্রাস থেকে শুরু করে মামলা মোকদ্দমা সবকিছু করা হচ্ছে। এতে অনেক মানুষ নির্যাতিত হচ্ছেন, অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, কিন্তু সমস্যা হলো যে ভয় পাচ্ছেন না, কেউ ভয় পাচ্ছেন না। এখন এটাকে আপনি যদি ধরেন এনসিপি বনাম বিএনপি, বিএনপি বনাম জামাত, বিএনপি বনাম ইনুস সরকার, আর সকল পক্ষ বনাম আওয়ামী লীগ, আপনি দেখবেন যে একই চিত্র, একই দৃশ্য। গত ৯ মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি, বরং অতীতের যত বন্ধুত্ব হিসাব নিকাশ তছনছ হয়ে গিয়েছে। ফলে এই সময়টি, এই যে দুর্বিষহ সময়টি, এটি কতদিন এবং কিভাবে যাবে, এগুলো নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেকেই আলোচনা করার চেষ্টা করছে। যদিও আমাদের দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কোনো একটি রাজনৈতিক দলকে সমালোচনা করা কিংবা কারোর ভালোটা ভালো বলা, মন্দকে মন্দ বলা, এই জিনিসটি খুবই কঠিন। এর কারণ হলো আমাদের যে মন এবং মানসিকতা, সেটি এমন একটা জায়গাতে আবদ্ধ, তাহলেও আপনি যদি কোনো একটি দলের সমর্থক হন, আপনি অন্য দলের ভালো বলতে পারবেন না। কিংবা আপনি যদি অন্য একটা দলের হন, তাহলে সেক্ষেত্রে নিজের দলের মন্দ বলতে পারবেন না। আরেকটা সমস্যা হলো যে আমাদের এই দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষ চিন্তা এবং চেতনার মন মানসিকতা সম্পন্ন লোকজনের সংখ্যা খুবই কম। ফলে কি হলো যে চারিদিক থেকে শুধু সংঘাত সংঘাত সংঘাত। তো এই বিষয়ে আলোচনা না করে আমরা আজকের যে শিরোনাম, সেই শিরোনাম হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। সেটি নিয়ে আলোচনা করব। আওয়ামী লীগের পতনের পরে অনেকেই ভেবেছিল যে এই দলটি একেবারে শেষ হয়ে যাবে। আগামী ১০০ বছরও এই দলের কোনো অস্তিত্ব থাকবে না, অথবা এই দল একেবারে নিঃশেষ হয়ে যাবে। পরবর্তীতে যখন দেখা গেল যে না, এই দলটি নিঃশেষ হচ্ছে না, বরং যেখান তাদের সম্ভব সেখান থেকে তারা উকিঝুঁকি দিচ্ছে। তারপরে শেষে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা তাদের নিজেদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে। এবং তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে। ফলে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তারা তাদের যে কৌশল, সেই কৌশলের যে এক্সট্রিম যে পদ্ধতি, সেটি তারা প্রয়োগ করা শুরু করলো। ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, তার আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন আওয়ামী লীগ কী করবে? দেখা গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে পুরো পরিস্থিতি দেশের এবং দেশের বাইরের সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ যে কাজগুলো করেনি, সেই কাজগুলো এখন তারা করা শুরু করেছে। আমি একে একে বলছি। প্রথমত তাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ঝটিকা মিছিল, এই মিছিলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। দেশের বাইরে থেকে তাদের যে বক্তব্য, বিবৃতি, সভা সমিতি, সেমিনার,
এইগুলো তারা বাড়িয়ে দিয়েছে। তাদের ভাষা সংযত হয়েছে। তারা অনলাইনে অর্থাৎ ফেসবুকে, ইউটিউবে, এরপরে অন্যান্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে CNN, আল জাজিরার মতো বিখ্যাত প্রতিষ্ঠান এবং ভারত এবং আমেরিকার যে সকল মূলধারার গণমাধ্যম রয়েছেন, প্রিন্ট মিডিয়া রয়েছেন, সেখানে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে ও সকল পত্রপত্রিকায় আওয়ামী লীগের মিশন এবং ভিশন নিয়ে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন, এটি আওয়ামী লীগ বিরোধীদের জন্য রীতিমতো অশনি সংকেত। ২ নম্বর হলো যে তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত ক্রমশই আওয়ামী লীগের প্রতি তাদের যে সমর্থন এটি বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমেরিকা, জাপান এবং চীন, এই ৩টি বৃহৎ রাষ্ট্র, তারা আওয়ামী লীগকে মাইনাস করে কোনো কথা চিন্তা করছে না, বরং তারা মনে করছে যে অনেকটা এই দল ফিরে আসতে পারে, তো কাজেই তাদের সঙ্গে নতুন করে যে যোগাযোগ স্থাপিত হচ্ছে এটি বোঝা যাচ্ছে, সব দিক থেকে বোঝা যাচ্ছে। সরকারের নড়াচড়া এবং বিদেশি রাষ্ট্রদূতদের কথাবার্তা এবং রাজনীতির যে একটা গম্ভীর যে অবস্থা, গোমট ভাব যেটিকে বলা হয়, তার দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে। সবচেয়ে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সুসংবাদ হলো আওয়ামী লীগের ৩য় প্রজন্ম সামনের দিকে চলে আসছে এবং বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের ৩য় প্রজন্ম সামনে এসে নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে নেই। এখন আওয়ামী লীগের প্রথম প্রজন্ম ৬০-এর দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং ৭০-এর দশকে বঙ্গবন্ধু এবং তার সহ যারা কর্মী। দ্বিতীয় প্রজন্ম হলো ৮০-এর দশক এবং ৯০-এর দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই ৩য় প্রজন্ম হলো ২০০০ সনের পরে যাদের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি ২০০১ থেকে, এবং এদের সবার বয়সই ৫০-এর নিচে। তো এই যে ৩য় প্রজন্মের যে সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগে আছে, ঠিক ওই পর্যায়ের অল্প কয়েকজন নেতা বিএনপিতে আছেন। কিন্তু আওয়ামী লীগের নেতাদের যে আন্তর্জাতিকতা, তাদের শিক্ষা এবং তাদের যে গ্রুমিং, তাদের যে পদবি এবং পোর্টফোলিও, এর সমপর্যায়ে হয়তো বিএনপিতে সম্ভব ছিল। কিন্তু বিএনপি যেহেতু ওই রাষ্ট্র ক্ষমতার যে সুযোগটি সেটি পায়নি, ফলে তাদের গ্রুমিং হয়নি। আমি উদাহরণ দিলেই জিনিসটা বুঝতে পারবেন। যেমন আপনি গত কয়েকদিনে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মানে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী সাহেবের ছেলের অনেকগুলো সাক্ষাৎকার দেখেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে। এখন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর যে স্মার্টনেস, তার যে বংশমর্যাদা, তার যে লিগেসি এবং তিনি যে ভাষায় কথা বলছেন, এ ভাষায় কথা বলার মতো আমি এখন পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং এই যে এখন যারা সরকারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সহ, তাদের কারোর মধ্যেই এই স্মার্টনেস আমি দেখিনি। প্রত্যুৎপন্নমতিতে হঠাৎ করে কথা বলা, সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা এবং কথা বলতে গিয়ে ধীর এবং স্থির। যেমন আমি নিজে দীর্ঘদিন ধরে কথা বলি, কিন্তু গত কয়েকদিনে আমি দেখলাম যে আমি কথা বলতে গিয়ে যখন আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, তখন আমার চোখ দুটো গোল গোল হয়ে যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদের মতো, স্থির থাকতে পারছি না। মুক্তিযুদ্ধের কথা যখন আসে বা অন্য যে কোনো বিষয় যখন আসে, আমি কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাই। আমার হাত সাধারণত নড়ে না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমার হাত উঠে যায়। ফুয়াদের একই অবস্থা, ব্যারিস্টার ফুয়াদের একই অবস্থা। কথা কিন্তু একেবারে আপনি ফেলে দিতে পারবেন না, কিন্তু সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমিও ৩য় প্রজন্মের রাজনীতিবিদ, ফুয়াদ সম্ভবত
তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ, তার মানে বয়সের দিক থেকে, কিন্তু ফ্যামিলি লিগেসি হয়তো সেই প্রথম জেনারেশনের। তো সেই দিক থেকে মহিউদ্দিন চৌধুরী সাহেবের যে ছেলে, তার যে বক্তব্য, আমি দেখলাম যে আমার চাইতে অনেক অনেক চৌকস। মানে তিনি বলে যাচ্ছেন কিন্তু তার চোখ গোল গোল হচ্ছে না, মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন নাই, চোয়াল শক্ত হচ্ছে না। তিনি তার মতো করে কঠিন কঠিন প্রশ্নসমূহের উত্তর তিনি দিয়ে যাচ্ছেন। তো এই যে আমি একজনের উদাহরণ দিলাম, এখন মহিউদ্দিন চৌধুরীর ছেলের সঙ্গে যদি তুলনা করতে হয়, তাহলে এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান সাহেবের ছেলে, তারপরে শেষে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, ওনাদের সঙ্গে তুলনা করা যেতে পারে। কিংবা মীর নাসির সাহেবের ছেলে মীর হেলাল, তাদের যে ট্র্যাডিশন, রক্তের যে ধারা, বংশমর্যাদা, শিক্ষা দীক্ষা সব কিছু রয়েছে। কিন্তু মহিবুল হাসান চৌধুরী একেবারে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে তার ভিতরে যে স্থিরতা এসেছে, তার ভিতরে যে দৃঢ়তা এসেছে, এটা শেখ হাসিনা তাকে ওইভাবে তৈরি করেছেন। আবার একই সঙ্গে শেখ হাসিনা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে আয়নাঘরে ঢুকিয়ে এমন থেরাপি দিয়েছেন যে এখন তিনি ইচ্ছা করলেও মহিবুল হাসান চৌধুরীর মতো কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত, বিএনপির মতো যে দল, সেটি এই তার যে তৃতীয় প্রজন্ম, সেই তৃতীয় প্রজন্মকে পদ পদবি দ্বারা ওভাবে দাঁড় করায়নি যেভাবে আওয়ামী লীগ দাঁড় করিয়েছে। আওয়ামী লীগে যদি আপনি ধরেন যাদের বাবার পরিচয় আছে, দাদার পরিচয় আছে, আপনি ধরেন খালেদ মাহমুদ চৌধুরী, তারপরে খালেদ মাহমুদ চৌধুরীর বাবা মন্ত্রী ছিলেন, শেখর তার বাবা মন্ত্রী ছিলেন, এরপর আপনি খালেদ মাহমুদ চৌধুরী, শেখর, এখানে মহিবুল হাসান চৌধুরী, এরপর আরও অনেকের নাম আপনি বলতে পারবেন, যেমন রাকেশ রহমান। এখন সে মন্ত্রী হয়নি, এমপি হয়নি, কিন্তু তার সঙ্গে ডিবেট করার মতো, বার্গেনিং করার মতো সত্যিকার অর্থে এখন অন্যান্য দলে কয়জন লোক রয়েছে? তিনি এখন দেশের বাইরে রয়েছেন। এরকম অন্তত পক্ষে আওয়ামী লীগের মধ্যে 50 জনের মতো যুবক রয়েছেন যাদের বয়স 50-এর নিচে, যারা শিক্ষা, দীক্ষা, অর্থ, বিত্ত, বংশমর্যাদা থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে সুপারস্টার। তাদের সামনে আপনি আর্মির একজন মেজর জেনারেলকে বসিয়ে দেন, বিসিএস কর্ম পাশ করে একজন ক্যাবিনেট সচিবকে বসিয়ে দেন, এই মানুষগুলিকে তারা পরিচালনা করে আসছেন। এরকম 50 জন লোক আওয়ামী লীগ রয়েছে, নারী এবং পুরুষ, যারা মানে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দল পরিচালনা করেছেন, নেতৃত্ব পরিচালনা করেছেন, এবং এই যে একটা বিরূপ অবস্থায় আবার দলকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছেন। আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্বের মধ্যে যারা করাপ্টেড হয়ে গেছেন, যারা মাইনাসের খাতায় চলে গেছেন, এখন আপনি যত কথাই বলেন না কেন, ওই যে ভূমিমন্ত্রী ছিলেন জাভেদ, তৃতীয় প্রজন্মের নেতা, 400 বাড়ি করেছেন, সব কিছু বাদ দেন, কিন্তু তিনি যে ভূমি মন্ত্রণালয় চালিয়ে গেছেন, আপনি তার মন্ত্রণালয়ে একটা দুর্নীতি তিনি করেছেন খুঁজে বের করেন তো, অথবা তার মতো করে মন্ত্রণালয় চালিয়েছেন। গত 50 বছরে এরকম একটা মন্ত্রণালয় দেখান যে অত্যন্ত শক্ত হাতে এবং পুরো মন্ত্রণালয়ের যে সিস্টেমটি র্যাডিক্যালি চেঞ্জ করে দিয়েছেন। এবং তিনি যদি কথা বলেন, জাভেদ যদি কথা বলেন, তার সেই যে দুর্নীতির কথা 400 বাড়ি, এটা নিয়ে তদন্ত হচ্ছে, তারপরে শেষে তার টাকা পাচার নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা ভিন্ন একটা বিষয়। তার যুক্তি আছে, সে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন, এবং আপনারা জানেন যে আখতারুজ্জামান চৌধুরী বাবু বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনো ধনী, এবং সেই এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসেননি, সেই 70-এর দশকে, তখন থেকে তিনি আমেরিকাতে বাড়ি গাড়ির মালিক। তো তার সন্তানেরা, আখতারুজ্জামান চৌধুরীর সন্তানেরা, তারা লন্ডনে আমেরিকাতে বাড়ি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এবং তারা আপনার আমার মতো রাস্তার কাছে ঘুরবেন, তারপরে বিকাশ থেকে, নগদ থেকে টাকা উত্তোলন করবেন, চুরি চামারি করবেন,
তারপরে বাংলাদেশ থেকে সেই আমরা যে সকল ছোট, ছোট চিন্তা করি, কারণ বাজার থেকে চাঁদা তুলবেন এবং সেই টাকা পাচার করে লন্ডনে বাড়ি করবেন, ওটা আপনি চিন্তা করতে পারেন। কিন্তু আমি যেহেতু জাভেদ এদেরকে চিনি, ঘনিষ্ঠভাবে চিনি, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তাদের ব্যবসায় বাংলাদেশের থেকে অনিয়ম হতে পারে, কিন্তু ওটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি জাভেদের শিক্ষা যদি ধরেন, দীক্ষা যদি ধরেন, তার এই যে সে একটা ব্যাংক চালিয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এখন তার প্রতিপক্ষ এই ব্যাংকটা দখল করছে, কিন্তু তার সময়টিতে এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকটা যে পর্যায়ে চলে গিয়েছিল, সম্মানে, কর্তৃত্বে, কীর্তিত্বে, সুনামে, সুখ্যাতিতে, এটা ইউসিবি ব্যাংক জন্মের পরে এভাবে হয়নি। এরকম জাভেদ আছে, মহিবুল হাসান চৌধুরী আছে, শেখর আছে, খালিদ মাহমুদ চৌধুরী আছে, এইভাবে অনেক, মেয়েদের মধ্যে আরও অনেক আছে যারা তৃতীয় প্রজন্মে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সম্মুখ সারিতে এখন চলে আসছে। এবং এরা যদি নেতৃত্বের আসনে দাঁড়ায়, 50 জন নেতৃত্বের আসনে দাঁড়ায়, আন্তর্জাতিক অঙ্গনে, দেশের বাইরে, তাদের সামনে ইংরেজিতে, বাংলাতে কথা বলার লোক বাংলাদেশে নেই। তারা যদি কলম ধরে, তাদের সামনে কলম ধরার লোকও নেই। এমনি আপনি যতই বলেন না কেন, সজীব অজিত জয়কে হাতের ট্যাটু এঁকেছে, গালাগালি করছেন পিনাকির ভাষায়, যত কিছুই বলেন না কেন, তার লেভেল অফ থিঙ্কিং, তার বন্ধুবান্ধব, আপনি এই ঢাকা শহরে কেউ কি বলতে পারবে যে জয় ঠিক কোনো টুন্ডা বাবু, টোকাই সাগর, মুরগি মিলন, এদের সাথে জয়ের সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, কিংবা বাংলাদেশের কোনো নায়িকা গায়িকার সঙ্গে জয়ের যৌন সম্পর্ক ছিল, কিংবা বিভিন্ন জায়গাতে যে হেরেম আছে আমাদের এখানে, যেমন পাপিয়া কাণ্ড আছে, অমুক কাণ্ড আছে, বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা, এমনকি সেই বলিউড থেকে নায়িকা গায়িকাদেরকে এনে তাদের যে বিকৃত রুচি চরিতার্থ করে। জয় সম্পর্কে এই ধরনের কথা কেউ বলতে পারবেন যে আমার এই সর্বনাশটা মুখে করেছে? আলটিমেটলি মূল ব্যাপার হলো যে আপনি জয় ধরেন, পুতুল ধরেন, তৃতীয় প্রজন্মে। এখন পুতুল যখন কথা বলেন, আপনি দেখেন তো এই যে WHO তে তিনি একটা আঞ্চলিক অফিস চালাচ্ছেন, যে কটা আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দিয়েছেন, যে কটা ভিডিও বার্তা দিয়েছেন, তার যে উচ্চারণ এবং তার যে বাচনভঙ্গি এবং তার যে দৃঢ়তা, তার উপর এত ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড়ের কোনো লক্ষণ কি আপনি পুতুলের বক্তব্যে দেখেছেন? জয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আবার ওদিকে যদি আপনি শেখ রেহানার জেনারেশনে যান, এখানে 3 জন, রূপন্তী, টিউলিপ এবং ববি। তাদের যে মেধা, যোগ্যতা, লেখাপড়া সব মিলিয়ে এমন একটা পর্যায়ে তারা তৃতীয় প্রজন্মটাকে দাঁড় করিয়েছে। ওই প্রজন্মে আপনি এখন জাতীয় পার্টি, জামাত, বিএনপি, এনসিপি, অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে, আপনি একবার একটু কল্পনা করেন তো, যুদ্ধটা আগামীর যে রাজনৈতিক যে যুদ্ধ, প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় কারা এগিয়ে আছে? আর এই প্রতিযোগিতা করার জন্য যে অর্থ দরকার, সেই অর্থটা আলটিমেটলি আওয়ামী লীগ, এটা 2001 সনেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই ভুল করবে না। অর্থাৎ 2001 সনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দল হিসেবে যে তারা টাকা রোজগার করবে। এর কারণ হলো বিএনপি যে তাদের যখন বিপদ গেছে, সেই বিপদের সময় তারা যেভাবে সারভাইভ করেছে টাকার কারণে, বড় বড় ব্যবসা, তারা সেই বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদেরকে যেভাবে তারা কবজা করেছিল, তাতে করে তাদের বিপদের সময় যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ছিল 96 থেকে 2001 পর্যন্ত, আওয়ামী লীগ বিএনপিকে একটা টুক্কা দিতে পারেনি। আবার 2001 থেকে 2006 পর্যন্ত তারা তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা তারা তৈরি করেছিল, ফলে আওয়ামী লীগ যত চাপ দিয়েছে, প্রেশার দিয়েছে, কিন্তু তাদের ঘরে অভাবের যে হাহাকার, সেটা তারা ঢুকাতে পারেনি। ফলে আওয়ামী লীগ যেটা চিন্তা করেছে